নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, আলোয় ঢাকা অন্ধকার। ইউনিভার্সিটিতে ভর্তির লাইনে দাঁড়িয়ে অহনাকে প্রথম দেখেছিলাম। সেই দিন আর সেই মুহূর্ত! এতগুলো মাস পেরিয়েও একেবারে স্পর্শ গন্ধসহ জীবন্ত হয়ে রয়েছে আমার স্মৃতিতে, যেন অতি স্লো মোশনে ধরে রাখা ভিডিওগ্রাফি। প্রতিটি শট, প্রতিটি ফ্রেম, প্রতিটি নড়াচড়া আলাদা করে। অবিশ্রান্ত ঝিরঝিরে বর্ষার দুপুর, স্লেট রঙা আকাশের ব্যাকড্রপে ইউনিভার্সিটির ইউ প্যাটার্নের 3 হাতাওয়ালা সাদা বাড়িটাকে আর এক পরত বেশি সাদা লাগছিল। ক্যাম্পাসের গেটের ঠিক পাশে ঝাঁকড়া কদম গাছটায় ফুল এসেছে ঝেঁপে। তাজা সবুজ পাতার ফাঁকে কাঁচা হলুদ। বৃষ্টিতে সব ধুলোবালি ধুয়ে গিয়ে কি ঝলমলে যে দেখাচ্ছিল সে আর কি বলি। ভর্তির কাউন্টারটা ছিল একতলাতেই, একটা আধো অন্ধকার অলিন্দের মধ্যে। মাথার উপরে একটা পুরনো টিউবলাইট ছিল বটে, কিন্তু তার ক্লান্ত আলো সেই মেঘলা দুপুরের ম্লানিমা কাটাতে পারছিল না কিছুতেই। কাউন্টারে কাজ হচ্ছিল খুব আস্তে আস্তে, ফলে কিউটা লম্বা হতে হতে প্রায় বিল্ডিংয়ের দরজার কাছে পৌঁছে গিয়েছিল। আমি যখন পৌঁছালাম তখন চৌকাঠে দাঁড়াতে হলো। আন্দাজ করেছিলাম আমি প্রায় জনা 30-এর পিছনে রয়েছি। আমার ঠিক আগে স্মার্ট ঝকঝকে একটা ছেলে দাঁড়িয়ে, সাদা টি শার্ট আর কালো জিন্স। তাকে একটা দুটো কথা জিজ্ঞেস করেই বুঝলাম আমার পালা আসতে ঢের দেরি। এসব ক্ষেত্রে অন্যমনস্ক না হয়ে যেতে পারলে বোর লাগে খুব। তাই দরজার ফ্রেমে আলতো হেলান দিয়ে আমি অন্দরের ওই ঘুপচির দিকে না তাকিয়ে বাইরের দিকে চেয়েছিলাম চুপচাপ। বিস্তীর্ণ লনের ঘাসগুলোর উপরে ছপছপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে শনশন হাওয়া। বিদ্যুৎ রেখাও ঝিকিয়ে উঠছিল এক আধবার। গেটের পাশে কদম গাছের সরু ডালগুলো দুলছিল। 3টে ফুল একে একে খসে পড়ল ঘাসের উপরে। আমি চুপ করে দেখলাম। আমাদের ওদিকে কদম গাছ নেই। ফেরার সময় নিয়ে যাব কয়েকটা ফুল ভাবছিলাম। এই রকম মাতাল বর্ষা দিনে খুব ইচ্ছে করে না কারোর মুঠি আস্তে আস্তে খুলে একটি ভিজে কদম ফুল রেখে আবার ধীরে ধীরে মুড়ে দিই আঙুলগুলি? কিন্তু আমি কাকেই বা দেব? এই রকম আকুল মুহূর্তে যখন ফ্যান্টাসাইজ করার মতো কোনো মুখও আমার চোখের সামনে ভাসাতে পারছিলাম না, তখন হঠাৎই নিজের চূড়ান্ত একাকিত্বের বোধটা যেন কবর খুঁড়ে আমাকে গ্রাস করতে আসছিল। হায়, আমার কেউ নেই, এমনকি নির্জনে যাকে ভেবে সুখ হয় এমনও কেউ। এই 22 বছরের পূর্ণ যৌবন, কলেজ অবধি পেরিয়ে এলাম, সম্পূর্ণ নিষ্প্রেম নিঃসঙ্গ। আমি বেশ অস্বাভাবিক, আমি জানি। আজ নয়, বহুদিন ধরে অস্বাভাবিক। সেই ক্লাস 9-এ পড়ার সময় কল্যাণ স্যারের ফাঁকা টিউশন ঘরে তিয়াশাকে আদর করতে চেয়ে সপাটে চড় খেয়েছিলাম। সেই ধাক্কা বোধহয় এ জীবনে আর কাটিয়ে ওঠা হবে না আমার। গত 7 বছরে আর কোনো মেয়ের দিকে তাকিয়ে আমার মনে ঢেউ ওঠেনি। কলেজ টিউশনিতে, কম্পিউটার ক্লাসে ঘেঁষাঘেঁষি করে মিশেছি কতজনের সাথে। ডাক সাইটে সুন্দরী সব, শ্রেয়া, তানিয়া, রুমেলা। কত হাসি, গান, গায়ে ঢলে পড়া, সিনেমা, নাটক পাশাপাশি বসে। কিন্তু না, আমার মনের মধ্যে কাঁটা তার বিছানো ছিল সর্বদা। তিয়াশার চড় আর তার ঘেন্না মেশানো চাউনি। যে কোনো মেয়ে বন্ধুর সঙ্গ যেই একটু বিশেষ ভালো লাগতে শুরু করেছে, অমনি সেই ঠাস শব্দটা, সেই ধিক্কার দৃষ্টি আমাকে আঙুল তুলে শাসিয়ে বলেছে, দিস ফার, নো ফার্দার। ব্যাস, আমি কেন্ডোর মতো গুটিয়ে গিয়েছি, শামুকের মতো খোলসে ঢুকে গিয়েছি তৎক্ষণাৎ। আমার প্রেমকে আমি অভিশপ্ত জেনে এসেছি বহুকাল। অহল্যা যেমন অভিশাপে প্রস্তরীভূত হয়ে গিয়েছিল, আমার মনের একটা অংশ ঠিক ওই রকম অবশ, অনুভবহীন পাথর হয়ে পড়েছিল 7-8টা বছর। সেই দিনটা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সেই দিন, যেদিন প্রথম অহনাকে দেখলাম। আশ্চর্য বলে আশ্চর্য, এমন হবে কখনো ভেবেছিলাম? গল্পে, উপন্যাসে, ফিল্মে যা ঘটে, আমার জীবনে সেই জিনিস ঘটে গেল এক লহমায়, বিনা ভূমিকায়। 1 সেকেন্ড আগে পর্যন্ত যার কোনো আভাসই ছিল না।
সেই বর্ষণ ঘন আধো আধার দুপুরে ভিজে হাওয়া আর বিদ্যুৎকে সঙ্গী করে অহনা যখন ইউনিভার্সিটির গেট দিয়ে ধীর পায়ে সিক্ত ঘাস মারিয়ে ওই ফুলে ভরা কদম গাছটির নিচে দাঁড়ালো আর বিশাল প্রাচীন অট্টালিকার দিকে তাকিয়ে তার অবাক দুটি চোখ মেলে তাকালো, আচমকাই আমি আমার বুকের মধ্যে স্পষ্ট এক তুষার গলনের কুলুকুলু শব্দ পেলাম। এ বোধহয় এক দৈব সমাপতনই ছিল যে অহনার পরনেও সেদিন ছিল সবুজ হলুদ ছোপানো চুড়িদার, মেঘ নীল ছাতা আর এক আকাশবৃত্ত তার মাথার উপরে, আরেকটি পুষ্পবতী কদম গাছই মনে হচ্ছিল তার ভরন্ত শরীরটিকে। বৃষ্টি ছাটে অল্প অল্প ভিজে সেই শরীরের রেখাগুলি আরও নিটোল মসৃণতায় ফুটিয়ে তুলেছিল 22 বছরের উত্তাপ। কয়েক মুহূর্ত থমকে থাকার পরে সে যখন লন পেরিয়ে চৌকাঠে দাঁড়ানো আমার দিকেই এগিয়ে আসতে লাগলো, ততক্ষণে আমি আমার নিয়তিকে চিনে নিয়েছি, জেনে গেছি আমি আর নেই সেই আমি। অভিশাপ কেটে গেল এক লহমায়। মৃত সব আকাঙ্ক্ষার দল কোলাহল করে উঠল। আমার শরীরের সমস্ত শিরা ধমনী একত্রে কোরাস গাইছে, কে এ কে? আমার হৃদযন্ত্র ক্রমশ বিট মিস করছে। যদি ইংরেজি না হয়ে অন্য ডিপার্টমেন্টের হয়, হে ঈশ্বর! আর শেষ অবধি সেই ভিজে কদম গাছ আমার কাছেই এসে জানতে চাইছে, এটা ইংলিশের কিউ তো? তুমিই লাস্ট? ওই বাদল আকাশের বিজুরি যেন থির হয়ে আছে তার চোখের তারায়। দুটি টুসটুসে ঠোঁটে বুঝি টোকা দিলেই মধু গড়িয়ে নামবে। আর তার স্বর, আহ, যেন ভোরের ঘুম ভাঙা দোয়েলের আলগাশিস। কোনো ক্রমে ঘাড় নাড়ি আর পলকহীন চোখে চেয়ে থাকি। কে গো তুমি? এতদিন পরে এইভাবে সময় হলো তোমার? সহসা এলে কি এ ভাঙা জীবনে? সহসা দিলে কি খবর জীবনের? এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের একান্তে। সে কিন্তু ছাতা মুড়তে মুড়তে সহজ চোখে হাসে, তারপর একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি অহনা। মিডাস টাচ, আমার সর্ব অঙ্গ সোনা। তার উষ্ণ তালু আমার মুঠিতে নিয়ে নিথর দাঁড়িয়ে থাকি আমি, নিজের নাম বলতে ভুলে যাই। তোর ডাকনামটা কে দিয়েছিল রে? যতবার ভাবি এমন রাগ হয়। অহনা ওরফে অনু হাসতে হাসতেই নাকটা কুঁচকোয় মাঝে মাঝে। রাজু, ইস, শুনলেই মনে হয় চায়ের দোকানের বয়। এমন সুন্দর নাম তোর, তা থেকে রাজু? সুন্দর? আমার নাম সুন্দর? আমার কোনো কিছু সুন্দর বলে যখন অহনা, সে হাতের লেখাই হোক কিংবা নাম কিংবা গানের গলা, আমার পাঁজরে খুশির দুলুনি লাগে। মনে হয় আরও বলুক, আরও আরও। তা বলেও অহনা, আমাকে নিয়ে ওর স্তুতির শেষ নেই। তোর চুলে কি গ্লেজ? এটা জেনেটিক না রে? কিংবা তোর আঙুলগুলো একেবারে শিল্পীর আঙুল, জানিস, আগার দিকে সরু। অবলীলায় আমার আঙুল নিজের হাতে নিয়ে নেয় অহনা। সহজ স্বচ্ছ মনের মেয়ে, এতটুকু জটিলতা কুটিলতা নেই ওর মধ্যে। সেই প্রথম দিনের চৌকাঠের সামনে দেখা, একসঙ্গে ভর্তি হওয়া এক ক্লাসে, পরপর রোল নাম্বার, তুমি থেকে তুই। সেই থেকে বছর পেরোতে চলল আমাদের বন্ধুত্ব। রোজ দেখা, রোজ পাশে বসা, একে অন্যের জন্য জায়গা রাখারাখি, বাগানে, ক্যান্টিনে, পেটিকোয়, গেটে নিত্য গুলতানি। গোটা ক্লাস জেনে গেছে যে আমরা পরস্পরকে চোখে হারাই। রাজু অ্যান্ড অনু, একজন অ্যাবসেন্ট তো অন্যজন মেঘলা মুখে চুপচাপ। প্রফেসররা পর্যন্ত হেসে বলেন, কি পার্টনার কোথায়? তবু এত কাছাকাছি এসেও অহনা কিন্তু আমাকে পুরোপুরি জানে না আজও। আমি বহু যত্নে নিজেকে লুকিয়ে রেখেছি। আমার মনে যে কি আছে তা ওকে পরিষ্কার করে বলিনি কখনো, বলতে পারিনি ইনফ্যাক্ট। ঠোঁটের আগায় চলে এসেছে কতবার, তবু কথাগুলোকে কিছুতেই বাইরে গড়িয়ে দিতে পারিনি। সারা শরীর দিয়ে অহনার নরম দেহের বাঁকগুলি অনুভব করবার তুমুল খিদে, পাগলের মতো আদর করে পিষে ফেলার চেষ্টা, কিংবা ওর আদরের আঁচে আমার মোম গলনের স্বপ্ন গিলে নিয়েছি বারবার। হ্যাঁ, আমি ওকে চাই, কাঙালের মতো চাই। আর হ্যাঁ, আমার প্রেম, আমার আকাঙ্ক্ষা প্রবল শরীরী। কি করব, আমি এই রকমই। তাই অহনা যখন সহজ ভঙ্গিতে ক্যাজুয়াল হাসি ঠাট্টার ঝোঁকে আমাকে একটু আধটু ছুঁয়ে চলে যায়, আমি মরুভূমির মতো সেই দু একটা স্পর্শ ফোঁটা শুষে নিই। কিন্তু ওকে ঘুণাক্ষরেও কখনো জানতে দিইনি আমার খিদে তেষ্টার কথা।
কেবলই মনে হয়েছে না না, এখনো সময় হয়নি, আরও বোঝা দরকার, আরও সন্তর্পণে ভেবে চিনতে তবে পা ফেলতে হবে। তিয়াশার সেই চরের স্মৃতি চকিতে ভেসে ওঠে। বড় বেপরোয়া নির্বোধের মতো করে ফেলেছিলাম কাজটা, আর ওই ভুল করব না। কত সহজভাবে, কত নির্মল নিষ্পাপ ঘনিষ্ঠতায় মেশে অহনা আমার সঙ্গে, ওর পাশে বসা, ওর সঙ্গে অনর্গল গল্প করা, যেটুকু আলতো অসংকোচ স্পর্শভাগ্য জুটে যায় কচিত কখনো, এই প্রাপ্তি বুঝি স্বর্গসুখ। আচমকা ধাক্কা দিয়ে সেই ভঙ্গুর স্বর্গটুকু গুঁড়ো করতে কার মন চায়? আগে পরিসর তৈরি হোক, তবে না, তাতে যতদিন লাগে লাগুক। অবশ্য মাঝে মাঝে কেমন একটা খ্যাপামি জাগে। সত্যি বলি না, বলেই দেখি অমনি কে যেন গলার ভেতর থেকে চেপে ধরে, বলে বলো না, খবরদার বলো না, সর্বনাশ হয়ে যাবে, সাবধান। কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় কিছু পাওয়ার ছিল, সহজে সহজে কতবার উপযুক্ত মুহূর্ত তৈরি হয়েছে, মনে হয়েছে এর চেয়ে ভালো লগ্ন আর পাবি না মূর্খ, বলে ফেল। মুখে না বলতে পারিস, শরীর দিয়ে বল অন্তত, যা হয় হোক। তবু পারিনি, সত্যিই কি পারিনি? গত পরশু আমরা দুজনে একটা মুভি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, এমন যাই আমরা মাঝে মধ্যেই, শুধু দুজনে, রাজু অ্যান্ড অনু। অহনা একেবারে ইনোসেন্ট মনে পর্দার ঘটনাবলী দেখে। আমি কিছুতেই ওদিকে মন বসাতে পারি না। আমি শুধু ওর শরীর ঘেঁষে বসে ওমটুকু নিই তাড়িয়ে তাড়িয়ে। চারপাশে গাঢ় অন্ধকার, তার পেটের মধ্যে যেন শুধু আমরা দুজন, আর কেউ নেই যেন। অহনার ডিওর গন্ধ নিই আলতো করে, ওর নিষ্পাপ বাহুতে আমার বুভুক্ষু বাহু ঠেকে থাকে, সেইটুকুই পরম সুখ। আমার সারা শরীরের সার চলে যায় আস্তে আস্তে। কেবল অহনার শরীরে ঠেকে থাকা ওই কয়েক স্কোয়ার ইঞ্চিতে এসে জড়ো হয় সমস্ত স্নায়ুসূত্র। ইচ্ছে কি করে না আমার অন্ধকারের পাঁচিল ফুঁড়ে আমার তৃষ্ণার্ত তালুকে একটু এগিয়ে নিয়ে যাই, অহনার তপ্ত কোলের উপরে রাখি কিছুক্ষণ। আমার আঙুলগুলি কি ছটফটায় না মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে ফিনফিনে ওড়নায় আধো ঢাকা পাখির পেটের মতো অসহ্য নরম ও গরম একটি বুক অন্তত ছুঁয়ে আদর করতে একটিবার? তবু অকল্পনীয় সংযমে আমি মুড়ে রাখি নিজেকে, যেন হঠকারী কিছু না হয়, যেন তিয়াশা এপিসোড ফিরে না আসে। প্রত্যেকবারই অগ্নি পরীক্ষা দেওয়ার মতো আমি 2.5 ঘন্টার অন্ধকারের পরীক্ষা উতরে আসি। কিন্তু পরশুদিন কেমন যেন একটা হলো। একটা ইমোশনাল দৃশ্য দেখতে দেখতে অহনা হঠাৎ কেঁদে ফেলল সেদিন। আমার বাহুতে ওর ফোঁপানির কম্পন টের পেয়ে তাকালাম ওর দিকে। আবছা অন্ধকারের মধ্যে ও নিঃশব্দে কান্নাটা চাপা দেওয়ার চেষ্টা করছিল, আর ফুলে ফুলে উঠছিল ওর শরীর। আমি অহনাকে কখনো কাঁদতে দেখিনি আগে। একটা অসহ্য ছটপটানি জেগে উঠছিল আমার মধ্যে। অহনার অশ্রুলিপ্ত মুখখানি নিজের বুকের গভীরতম অংশে চেপে ধরে তুমুল আদরে ভরিয়ে দিতে স্বাদ হচ্ছিল। দুর্মূল্য লোনা জলের ফোঁটাগুলি ঠোঁট দিয়ে শুষে নেওয়ার দুর্মর আকাঙ্ক্ষা, কিন্তু পারিনি কিছুই। শুধু একটি হাতের আলতো আঙুল বাড়িয়ে ওর গাল ছুঁয়েছিলাম, মুছে দিয়েছিলাম জলের ধারা, আর অন্য হাত পিঠের উপর দিয়ে বাড়িয়ে দিয়ে ওকে টেনে নিয়েছিলাম নিজের দিকে। অহনা নিজের মাথাটা এলিয়ে দিয়েছিল আমার কাঁধে, তখনও তার কান্নার দোলা থামেনি। এতদিনের মধ্যে সেই প্রথম আমার কাঁধে তার মাথা পেলাম। এত ঘন আসলে সে আগে কখনো পাইনি তার শরীর। ধরে রাখতে পারছিলাম না নিজেকে, প্রায় বলেই ফেলছিলাম ওই অন্ধকারেই যা যা মনে ছিল এতদিন সব। একেবারে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল জিভের ডগায়। অনু, অনু শোন। রাজু। দেখি অহনাও ফোঁপানি থামিয়ে কি এক আকস্মিক আবেগে ফিসফিসিয়ে উঠেছে। হ্যাভ ইউ এভার বিন ইন লাভ? আহ, দ্য মোমেন্ট অফ মাই লাইফ। যেন মসৃণ এক কনভেয়ার বেল্টে চড়ে শাঁ শাঁ করে 4টে শব্দ চলে এলো আমার ঠোঁটে। দেখলাম আমি বলছি, ইয়েস, ইটস উইথ ইউ। অহনা কান্না সামলে মলিন হাসল, নাক টেনে বলল, ধেত, বল না সত্যি করে। ধাক্কা খেলাম, জোর ধাক্কা। তার মানে শি ডিডেন্ট টেক মাই ওয়ার্ড সিরিয়াসলি। আমার কাঁধে ওর মাথা, কিন্তু আমি যে ওকে ভালোবাসতে পারি অ্যাজ আ লাভার, এই ব্যাপারটাই ওর ভাবনার ত্রিসীমানায় নেই। এই প্রথম আমি সরাসরি ওকে বলতে পারলাম। এতদিনের মধ্যে এই প্রথমবারের উচ্চারণ।
আর সেটার মধ্যেকার সত্যস্বর স্পর্শই করল না ওকে। ও কিনা বলল ধেত। আমি চুপ করে গেলাম, আর কিচ্ছুটি বললাম না। অহনা সোজা হয়ে বসল ফের। আমি হাত সরিয়ে নিলাম। আমার সারা শরীর কেমন ঠান্ডা হয়ে আসছিল, শ্বাস ধীর হচ্ছিল ক্রমশ, ঝিম লাগছিল হাতে পায়ে, ঘুম পাচ্ছিল আমার। অহনা আজকাল প্রায়ই অন্যমনস্ক থাকে। কেন? হলের বাইরে এসে অহনা চুপ করেছিল অনেকক্ষণ। তারপর সেই অন্যমনস্কভাবেই বলেছিল, ভালোবাসায় খুব কষ্ট রে রাজু, যদি কখনো ভালোবাসিস বুঝবি। আমি চুপচাপ ওকে বাসে তুলে দিয়েছিলাম। নীলেশ বেশ অবাক হলো আমার কথাটা শুনে। ভুরুতে ভাঁজ ফেলে বলল, পার্সোনাল কথা তোর? কেন, আমি কি একটা পার্সন নই? বেশ একটু কৌতুকের ভঙ্গিতে চোখ মুখ বেঁকিয়ে বললাম। এমনিতে এই রকম অ্যাক্টিং মার্কা ঢং তেমন আসে না আমার, কিন্তু আজ একটু চেষ্টা করলাম। কতটা ফুটল কে জানে। তবে নীলেশ আর কিছু ফ্যাঁকড়া তুলল না, শুধু বলল, কোথায় যেতে বলছিস? আমি ইঙ্গিত করে হেরিটেজ ব্লকের পিছনের একটা কোণ দেখালাম। ওদিকটায় অফিস আর রেকর্ড রুম, তার পিছনে পাঁচিল, কয়েকটা দেবদারু গাছ ছায়া দেয়, কিছু ফেলে দেওয়া কাগজপত্র, ভাঙা আসবাবের টুকরো আর রাবিশ টাবিশ পড়ে থাকে বলে তেমন কেউ যায় না ওদিকে। শুধু মাঝে মাঝে চুপি চুপি স্মোক করতে যায় কেউ কেউ। কেননা ঠিক ওই কোণটা সিসিটিভির আওতার বাইরে পড়ে বলে চাউর হয়ে গেছে সদ্য। গোটা ইউনিভার্সিটি চত্বর এখন নো স্মোকিং জোন। কেবল ওই একফালি জায়গা নজরদারির বাইরে, কয়েক বর্গ গজ জুড়ে মরুদ্যান। নীলেশ বলল, তুই তো আর স্মোক করিস না রে রাজু, দেখিনি তো কখনো। চল না, এখন কেউ নেই ওদিকটায়, কথাটা বলা যাবে চটপট। আমি অধৈর্য হয়ে উঠেছিলাম। আমি জানি উল্টো দিকের দোতলার বারান্দা থেকে অহনা আমাদের দেখছে, উদ্গ্রীব হয়ে দেখছে আমাদের নড়াচড়া। উদ্বেগে উৎকণ্ঠায় আশা নিরাশায় দুলছে ওর মন। আমি নীলেশকে নিয়ে এগিয়ে যাচ্ছি পাঁচিল ধারের দেবদারু ছায়াচ্ছন্ন পরিত্যক্ত আবডালে, বড় বড় ঘাস মারিয়ে অফিস বিল্ডিংয়ের পেছনে নির্জন কোণে আমার প্রাইভেট টক আছে। এই আমরা চলে এলাম সবার চোখের আড়ালে, মস্ত দেওয়ালের পিছনে। এখন অহনাও দেখতে পাচ্ছে না আর। এখন কেউ সিগারেট খেতেও আসেনি, বিলকুল ফাঁকা। নজরদারিহীন নোম্যান্স ল্যান্ডে আমরা দাঁড়ালাম একেবারে মুখোমুখি, নীলেশ আর আমি। আমি একেবারে নীলেশের গায়ের কাছে এসে দাঁড়িয়েছি, হ্যান্ডশেক দূরত্বেরও কম। আমি নীলেশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। লম্বা, ফর্সা, স্মার্ট, হ্যান্ডসাম, সেই নীলেশ যাকে ওই ভর্তির দিনই প্রথম দেখেছিলাম। সাদা টি শার্ট আর কালো জিন্স পরা সেই ছেলে, যে কিউএ ঠিক আমার সামনে দাঁড়িয়েছিল। নীলেশের সঙ্গেও তো আমার কত ভালো বন্ধুত্ব, যেমন হয়। এই এতগুলো মাস একসঙ্গে ক্লাস করেছি, হাসি ঠাট্টা মজা, বেঞ্চি বাজিয়ে কোরাস গান একসঙ্গে কত। খামোখা এমন আড়ালে ডেকে কথা বলতেই বা হবে কেন তার সঙ্গে? নীলেশেরও নিশ্চয়ই যথেষ্ট অদ্ভুত লাগছে ব্যাপারটা, ওর শরীরের ভাষা তাই বলছে। কি যে রহস্যময় কাজ কারবার তোর। নীলেশ হাসার চেষ্টা করে। তার কাটা আছিস তুই রাজু, কি এমন কথা যে এখানে এই জঙ্গলে আসতে হবে? আমি উত্তর দিই না, স্থির চোখে তাকিয়ে থাকি নীলেশের দিকে। এই নীলেশ, আমাদের বন্ধু, সুদর্শন, ভদ্র, মেধাবী নীলেশ। কোনো মেয়ে যে এর প্রেমে পড়বে তাতে অবাক হওয়ার কিছু নেই। প্রেমে পড়ার মতোই তো ছেলে, কি সুন্দর। দেখে চোখ ফেরে না রে রাজু, কত চেষ্টা করি নিজেকে ভুলিয়ে রাখতে, পারছি না কিছুতেই। অহনা বলেছে আমাকে কাল বিকেলে, চুপি চুপি, তোকে ছাড়া আর কাকেই বা বলবো, বিশ্বাস কর, পাগল হয়ে যাচ্ছি রে আমি, ওকে ছাড়া বাঁচব না। আমাকে বলল অহনা, আমাকেই, তার এতদিনের গোপন কথা। আমায় শুনতে হলো আমার অনু পাগল হয়ে যাচ্ছে অন্যের জন্য, তাকে ছাড়া বাঁচবে না। বলল অহনা আমারই হাত চেপে ধরে এই কথা, আর আমি শুনলাম। তবু আমার কানের পর্দা পুড়ে গেল না। আমি ওর মন জানি না রাজু, বলে উঠতে পারছি না, শুধু ছটপট করছি। প্লিজ তুই একটু হেল্প কর সোনা। হেল্প? আমার ভোকাল কর্ডে যেন কাঠের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল কেউ। খসখসে গলায় বলেছিলাম, কেমন হেল্প চাস? দৌত্য? কাকুতি ফুটেছিল অহনার চোখে। একবার শুধু প্রাইভেটলি জেনে নিস,
ইফ হি হ্যাজ এনি ফিলিংস, ইফ হি ইজ উইলিং। আমি চোয়াল কঠিন করেছিলাম। ও খেয়াল করেনি, বলে চলেছিল। আমি নিজে বলতে চেষ্টা করেছি, বিশ্বাস কর, কিন্তু পিছিয়ে এসেছি রে। খুব হেজিটেশন হয়, ভয়ও। কখনো প্রপোজ করিনি তো কাউকে। যদি ওর অন্য কেউ থাকে, যদি মুখের উপরে রিফিউজড হই, হয়তো নিতে পারবো না। আমার হাত দুটো জড়িয়ে নিয়ে প্রায় নিজের বুকে মিশিয়ে নিয়ে আর্তস্বরে বলেছিল অহনা, আমাকে প্লিজ বাঁচা, তুই ছাড়া আমার আর কে আছে রাজু। আমি খুব ধীরে হাত ছাড়িয়ে নিয়ে বলেছিলাম, কাল নীলেশের সঙ্গে কথা বলবো, একা। নীলেশ তাকিয়ে আছে। অহনার কথা বলার জন্যেই আমি ওকে ডেকে এনেছি। ও তা জানে না, হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে। কিন্তু কই, অহনার কথা তো বলছি না আমি। আমি ওর চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর কুটিল হাসি ফোটাচ্ছি। তারপরে হিমগলায় বলছি, সরি নীলেশ, সরি ফর এভরিথিং। তীর বেগে পাগলের মতো দৌড়ে চলে আসছি আমি অফিস বিল্ডিংয়ের পিছন থেকে। আমার শাড়ির আঁচল লুটোচ্ছে ঘাসে, আমার ব্লাউজের বোতাম ছেঁড়া। আমি চিৎকার করছি, গলা চিরে যাচ্ছে আমার। হ্যাঁ, এবারে আমি সিসিটিভির আওতায়। আমি জানি সব ধরা থাকছে। ওই তো চারদিক থেকে দৌড়ে আসছে সকলে। এ কি কি হয়েছে? অবস্থাতেই আমি একবার চকিত দৃষ্টিতে দোতলার বারান্দার দিকে তাকিয়ে নিই। অহনা তড়িতাহতের মতো দেখছে আমাকে। এইখান থেকেই যেন ওর বিস্ফোরিত চোখ আর রক্তশূন্য মুখ দেখতে পাচ্ছি আমি স্পষ্ট। যেন দেখতে পাচ্ছি রেলিংয়ের কাঠ 10 আঙুলে খামচে ধরে থরথর করে কাঁপছে ও। লন পেরিয়ে এক অধ্যাপক এগিয়ে আসছেন হন্তদন্ত হয়ে। হোয়াট হ্যাপেন্ড? মাই গড, কি হয়েছে রাজেশ্বরী? আমি ছুটতে ছুটতেই লুটিয়ে পড়া আঁচল পেটের কাছে জড়ো করে তুলে ধরি। ছেঁড়া ব্লাউজের দিকে আঙুল তুলে দেখাই। তারপরে কান্নায় ভেঙে পড়ি। পিছন ফিরে আঙুল নির্দেশ করি, যেখানে বিমূঢ় হতভম্ব নীলেশ দাঁড়িয়ে রয়েছে দূরে অফিস বিল্ডিংয়ের গা ঘেঁষে। হাত নেড়ে ত্রস্ত দুর্বলভাবে কি যেন বলতে চাইছে। বল রাজু, খুলে বল। কারা যেন জানতে চাইছে। ভিড় জমছে আমাকে ঘিরে। চয়ন, মনীষা, শুভঙ্কর। স্পিক আউট রাজেশ্বরী। অধ্যাপকের গলা। আমি আরেকবার দোতলার বারান্দার দিকে তাকিয়ে নিই। ফের সবেগে মুখ ঘোরাই পেছনে। কান্নার দমকে কাঁপতে কাঁপতে নীলেশের দিকে আঙুল তুলি আবার। চেরা গলায় আকাশ ফাটিয়ে বলি, হি হ্যাজ মলেস্টেড মি, দ্যাট বাস্টার্ড। শেষ হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প আলোয় ঢাকা অন্ধকার। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।